চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মাঝে বিবাদের জেরে ১ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ। একই সময় সমন্বয়ক রাসেল আহমেদকেও মারধরের অভিযোগ উঠেছে আরেক সমন্বয়ক রাফির বিরুদ্ধে। এবার বৈষম্য বিরোধী ছাত্রদের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, তাও আবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর বাংলা মোটরে। ৭১-এর একটা স্বীকৃতি আছে সংবিধানে উল্লেখ করা, ২৪-৭১ আমাদের শেকড়, ২৪ হচ্ছে অস্তিত্ব। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দৃশ্য। আন্তর্জাতিক আগমনী কেএনপি ২-এর সামনে ছেলেকে জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় এক মা বলছিলেন, কি করছে রে। ভিডিওটিতে স্পষ্ট। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতের প্রথম অংশেই আপনারা দেখেছেন বাংলাদেশের যে সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, এই দুইজনকে নিয়ে অনেকে তোড়জোড় চড়ছে। তবে যেখানে খুশি সেখানেই হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস মাথা ঢুকাচ্ছেন। এক মুহূর্তে সার্জিস এবং হাসনাতকে বিভিন্নভাবে অপমানগ্রস্ত করে আন্দোলন সৃষ্টি করে বিএনপি নেতা কর্মীরা। এক পর্যায়ে তারা আন্দোলন সৃষ্টি করে এবং সার্জিস আলম আওয়ামী লীগকে উদ্দেশ্য করে অনেক কিছু কথা বলেন। চলুন আমরা শুনে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মাঝে বিবাদের জেরে ১ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ। একই সময় সমন্বয়ক রাসেল আহমেদকেও মারধরের অভিযোগ উঠেছে আরেক সমন্বয়ক রাফির বিরুদ্ধে। এবার বৈষম্য বিরোধী ছাত্রদের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, তাও আবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর বাংলা মোটরে। চলছে সমন্বয়ক ও ছাত্রদের টি-20 ম্যাচ। তবে সমন্বয়করা যেখানে যাচ্ছে সেখানে দেওয়া হচ্ছে গণপিটুনি। শুধু ছাত্ররা নয়, সমন্বয়কদের নিয়ে চাঁদাবাজি, লুটপাটের অভিযোগ তুলেছেন দেশের সাধারণ জনগণ। ইতিমধ্যে দেশের অন্তত ৪ জায়গায় সমন্বয়কদের মেরে আইসিইউতে ভর্তি করেছে ছাত্র জনতা। তবে হঠাৎ কেন এই কর্মসূচি? সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন একেএসটিভি। শেখ হাসিনার দেশ ত্যাগের পর সমন্বয়করা রাজকীয় পাওয়ারে রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্রদের বিরোধিতা করে আসছে। তাদের অবাঞ্ছিত বক্তব্য, হুঁশিয়ারিমূলক কার্যক্রম মেনে নিতে পারছেন না সাধারণ ছাত্ররা। গতকাল আহতদের নিয়ে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রমাণ সহ বেরিয়ে আসে সমন্বয়ক রাফির চাঁদাবাজি। এরপরই শুরু হয় সমন্বয়ক চাঁদাবাজ স্লোগান। এক পর্যায়ে সাধারণ ছাত্র ও সমন্বয়কদের ভিতর সংঘর্ষ চলে ৩ ঘণ্টা ব্যাপী। সমন্বয়করা সাবধান না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ছাত্ররা। সুপ্রিয় দর্শক, সমন্বয়কদের নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ৭১-এর একটা স্বীকৃতি আছে সংবিধানে উল্লেখ করা, ২৪-৭১ আমাদের শেকড়, ২৪ হচ্ছে অস্তিত্ব। খুনি হাসিনা বা তার আওয়ামী দোসরগুলা যদি আবার বাংলাদেশে ১০-১৫ বছর পরে ফিরে আসে, এত বড় একটা অভ্যুত্থানকে তারা দেখাবে রাষ্ট্রদ্রোহিতা। তারা দেখাবে আমরা আওয়ামীদের উপরে আমাদের জায়গা থেকে গুলি করছে ওরা। তারা দিবে যে আমাদের প্ররোচনায় এটা হয়েছে বিশৃঙ্খলা, দোষী করবে আমাদেরকে। এই জন্য এটার একটা লিখিত স্বীকৃতি থাকা গুরুত্বপূর্ণ। এই স্বীকৃতি হচ্ছে ২৪ যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ঘোষণাপত্র। এখানে যে আমার ভাই দাবিগুলো, আপনারা সবাই এখানকার সংগঠক, সবাই আমাদের ময়মনসিংহ কোঅর্ডিনেট করতেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা আগে নিজে ভালো করে পড়া, এটা একটু বুঝা। এখন আজকে ধরেন এখানে কিছু সেন্ট্রাল থেকে প্রতিনিধি আসছে দেখে আজকে আমরা দিতে গেলাম এমনটা যেন না হয়। আমরা জানি আপনারা আগেও দিচ্ছেন, কিন্তু এটা ঘোষণাপত্র বাতিল হওয়ার পূর্ব পর্যন্ত আপনারা দিবেন। দিয়ে এই যে দিচ্ছেন এগুলার ছবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর জাতীয় নাগরিক কমিটিতে পাঠাবেন। আমরা অফিসিয়াল পেজ থেকে এগুলো পাবলিশ করব বা পোস্ট করব। তখন আমরা দেখবো যে নেতা না থাকতেও কে কাজ করতেছে। এখন দেখানোর জন্য অনেকে আসবে, করবে, এটা সত্য কিনা? কিন্তু আমরা দেখবো যে কারো না কেউ নাই, তারপরও কে নিজের কাজ দায়িত্ব নিয়ে করে যাইতেছে। এই কাজগুলা করেন। আমাদের এই ঘোষণাপত্রটা আমাদের অস্তিত্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটার লিখিত স্বীকৃতিটা গুরুত্বপূর্ণ।
71-এর একটা স্বীকৃতি আছে সংবিধানে উল্লেখ করা। 24, 71 আমাদের শেকড়, 24 হচ্ছে অস্তিত্ব। উনি আমরা যেদিন শাহবাগে একসাথে 30,000 মানুষ গেছি এপিসির দিকে ওই পুলিশের ব্যারিকেড ভাঙার জন্য, ওই দিনও সামনের লাইনে আমরা রাস্তায় 30 জনই ছিলাম। 30 জন, এই 30,000 লোক যদি চাইতো সবাই সামনের লাইনে যাবে, তাইলে এপিসিও সরানো লাগতো না, আর অভ্যুত্থানও ঘটানো লাগতো না। কিন্তু এখানে ধরেন লোক আছি আমরা 200, সবাই প্রথম লাইনে গঠিত, এভাবে হবে না। ময়মনসিংহ মহানগর এবং জেলায় এখনো ডেকোরাম সেট হয় নাই, সবাই সবার জায়গা থেকে কাজ দেখাইতে চাইবে। কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এটা বাস্তবায়ন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে এক ছাত্র আন্দোলন আর যারা এখানে জাতীয় নাগরিক কমিটি আছেন, এটার আমরা ডেকোরামটা মেনটেন করে যেন ওইভাবে কাজটা করি। কথা কি বুঝা গেছে? ঘোষণাপত্র যতদিন না বাস্তবায়ন হচ্ছে ততদিন যে যার জেলায়, উপজেলা, এমনকি ইউনিয়নের বাজার পর্যন্ত যেন এটা চলে যায়। তাই একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, ডিসিপ্লিন হওয়ার জন্য চেইন অফ কমান্ড লাগবে। যেখানে সবাই নেতা কিংবা সবাই কর্মী, ওইখানে কোনদিন সফলতা সম্ভব না। অবভিয়াসলি কাউকে লিডার মেনে, তার আমরা লিডার না মানি, সে আমার সহযোদ্ধা, কিন্তু কারো একজনের ডিরেকশন মানতে হবে। এদিকে সার্জিস আলম নতুন করে হুঁশিয়ারি দিয়েছে যে শেখ হাসিনা যদি কোনো কারণে বাংলাদেশে আসতে চায় তাহলে তাকে কখনোই ঢুকতে দেওয়া হবে না এবং ক্ষমা করা হবে না। তার বিরুদ্ধে যত প্রকার আইনি ব্যবস্থা নেব এবং বাংলাদেশের সাধারণ জনগণ কখনোই ক্ষমা করবেন না। এমন সূত্র যখন উঠে আসে সার্জিস আলমের মুখ থেকে, হঠাৎ তখনই পুলিশের গাড়ি আটক করে সেনাবাহিনী। এ কেমন মূল কাহিনী, চলুন। আপনি শুনেন, আপনি কি বলছেন? গাড়ি আপনার পিছনে কেউ আছে নাকি? হ্যাঁ, পিছনে কেউ আছে? রাস্তায় আছে থাকলে আর কিছু নেই। ওনারা কারা? কোনা গাড়ি পিছনে এগুলো খুলে দেন, চেক করবো আপনার গাড়ি। আচ্ছা আচ্ছা, এইটা আচ্ছা কথা কয়ে দিচ্ছি, কথা সরকারি লাঠি করতে ব্যবহার করে তো। কার গাড়ি এটা ভাই? ডিএমপি কমিশনার স্যার। ডিএমপি কমিশনার আছে, পুলিশের স্টিকার লাগানো। আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? হ্যাঁ, সব আছে, সব আছে, সব দিচ্ছি। আমি স্যারক দিচ্ছি একটু ফোন। আপনার ড্রাইভিং লাইসেন্স নেই? হ্যাঁ, সব আছে। ফোন দিচ্ছেন কেন? ওই যে চাইতেছে যে গাড়ি কার, এটা গাড়ি, এটা জিজ্ঞাসা করার জন্য এটা বলতেছে। হ্যাঁ, সব আছে। পুলিশের নাম কি? হ্যাঁ, নাম কি? ডিএমপি কমিশনার নাম কি? মাইনুল হাসান। মাইনুল হাসান কোন জায়গা বসছেন? ডিএমপি কমিশনার। উনি কি এখানে এই গাড়িতে উনি যাতায়াত করেন? না না, আপনার কাগজপত্র গুলো আপনার কাগজপত্র গুলো, পেপার গুলো সার্টিফিকেট আছে, আমাকে দেখান। নাম বলো। গাড়িতে যারা আছে তোমার ড্রাইভিং লাইসেন্স কই? আচ্ছা আচ্ছা, দিচ্ছি সব দিচ্ছি। গাড়ি কাগজটা তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? দাও, ড্রাইভিং লাইসেন্স দাও। বাইরে ফোনটা আগে গাড়ি ফোনটা রাখ, দেখেন, তারপর পেপার গুলো আগে দেখ। তোমার অরিজিনাল কাগজ কই? কাগজ তো ভালো। স্যারের ফোনে দাও। নাম্বার কো দেখি, আমার নাম্বারটা দেখাও না, আমি নাম্বার দেখতে তো বলতে পারবো। দাও দাও, তুমি ড্রাইভিং লাইসেন্স দাও। এ কই, সার্জন কই? এ দাও, ঠিক আছে। তোমার এত সময় দেওয়া যাবে না। এক মিনিট। আবেদন করছে? ফোনটা নাও। হ্যাঁ, লাউডে সহ লাগবে না ভাই। আসলে স্যার, স্যার যে গাড়ি আটকেছে স্যারের জিও সাইডে। আসসালামু আলাইকুম, কে বলছেন? আচ্ছা, কোন কমিশন স্যার? স্যার নাম কি? আচ্ছা আচ্ছা, এই যে যিনি আপনার ফোনটা ধরেছিলেন উনি কে? স্যারের ড্রাইভার। ওর নাম কি? যে ড্রাইভ করতেছে ওর নাম কি? বাড়ি কোথাও? স্যারের নাম্বারটা একটু বলেন তো। এটা কি স্যারের নাম্বার?
01 বলেন তো নাম্বারটা। 01711। তোমার ড্রাইভিং লাইসেন্স দাও। তোমার নাম কি? বাড়ি কোথায়? দাও। কাগজ পাইনি, ডেট ফেলে গেছে, এমনি কাগজ দিয়েছি। ইয়ে কাগজ দাও। কাগজ দেয় নাই স্যার, কাল পরশু দিয়ে রবিবার দিন মানে রিসিপ্ট দাও। আমি ঠিক আছে, সব পাশে বেরো, তুমি বেরো। গাড়ি থেকে বের কর।